ব্যাংক খাতে টেকসই সংস্কারের জন্য একটি ব্যাংক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিশন আর্থিক খাতে সার্বিক পরিস্থিতি ও সংস্কারের রূপকল্প তৈরি করে 100 দিনের মধ্যে প্রকাশ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়া বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর জন্য আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান ব্যান্ড 1% থেকে বাড়িয়ে 2.5% করা হয়েছে। এর আগে ব্যাংক খাতের অনিয়ম বন্ধে ও টেকসই উন্নয়নের জন্য অর্থনীতিবিদরা ব্যাংক কমিশন গঠনের দাবি জানান। নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জানান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সংস্কারের পরই জাতীয় নির্বাচন। দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে ডক্টর ইউনূস মন্তব্য করেন, শেখ হাসিনার স্বৈরশাসন ধ্বংস করে দিয়েছে দেশের সব প্রতিষ্ঠান। বিদেশি কূটনীতিকদের আমন্ত্রণ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। অংশ নেন ভারত, যুক্তরাষ্ট্র, চীন সহ ৬৭ দেশের মিশন ও সংস্থার প্রধানরা। ব্রিফ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশের এত শিক্ষার্থীর আত্মত্যাগ নজিরবিহীন। Many such young people, lovely young people. I pay my deep respect and homage. এ সময় আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম তুলে ধরেন তিনি। একই সঙ্গে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের পক্ষে সমর্থন চান। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দেশের অবস্থা করুণ। ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের অবস্থাও নাজুক। 15 বছর ধরে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠছিল। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে কোষাগার শেষ করা হয়েছে। পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিদেশি কূটনীতিকদের কাছে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে। নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায়, যেটা জুডিশিয়ারিতে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, সিকিউরিটি ফোর্সে, মিডিয়াতে। আপনারা তো দেখেছেন যে গত 15 বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে, তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে ওনারা ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ, আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগ্যাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 মাসের মধ্যে নির্বাচনী রোড ম্যাপ চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভোটের জন্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সংস্কার 3 মাসেই সম্ভব। তিনি আরো বলেন, ছাত্র জনতার যে চাওয়া তা কখনোই অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারবে না। এ দায়িত্ব নির্বাচিত সরকারের। ছাত্র জনতার 23 দিনের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর অনেকের প্রশ্ন, কতদিন থাকবে এ সরকার? বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে, যতদিন গণতন্ত্রের পক্ষে থাকবে এ সরকার ততদিন সমর্থন দেয়া হবে। আমরা তাদেরকে সেই সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকে। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাসের জায়গায় সর্বোচ্চ 6 মাস হতে পারে। 3 মাসের ভিতরে নির্বাচনটা দিতে পারবে এটা আমিও মনে করি না, সাধারণ মানুষও মনে করে না। সেজন্য আমরা এটাকে ডবল করতে পারি স্প্যানটা, এই টাইমটা, সেটা 3 থেকে 6 মাস হতে হবে। এই 6 মাসের মধ্যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যদি একটা রোড ম্যাপ দেন
এটা নির্বাচনের জন্য যত শীঘ্রই সম্ভব একটি গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয় ততই দেশের জন্য কল্যাণকর। তিনি বলেন, ছাত্র জনতার প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে, না হলে জাতি ক্ষমা করবে না। এই সংস্কার, এই রিকমেন্ডেশনগুলো সবগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু অন্তর্বর্তী সরকারের নয়। তারা সাজেস্ট করবে পরবর্তী রাজনৈতিক সরকার এসে, যাতে ইলেকশনের আগে আমাদের ম্যানিফেস্টোতে এই প্রতিশ্রুতিগুলো থাকে। এইবার যদি আমরা ব্যর্থ হই, এই জাতি কখনোই আমাদেরকে ক্ষমা করবে না। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে ছাত্রদের দাবি পূরণের আশ্বাস দেন বিএনপির এ নেতা। ভবিষ্যতের যে সরকার প্রতিষ্ঠিত হবে তারাও যেন কোনো স্বৈরাচারী আচরণ না করতে পারে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন বা কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি। দুপুরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে কোটা আন্দোলনের সময় আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে, যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে। ছাত্র আন্দোলনে আহত 750-র বেশি রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি। এদের মধ্যে অনেকের উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। জাহিদ হোসেন বলেন, আহতদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। জনাব তারেক রহমান ওনার সুনির্দিষ্ট নির্দেশনায় বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, তারপরে আমি আজকে আসার সময় ওনাকে বললাম, যখন উনি বললো যে যাও এবং চিকিৎসার ব্যাপারে আমাদের যা যা করণীয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের দল সে অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবে। এটা তুমি আমার পক্ষ থেকে সবাইকে বলবা। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেনও স্থগিত করা হয়েছে। রোববার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চিঠি দিয়ে এর নির্দেশনা দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU। এর নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ এবং তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় BFIU। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। শেখ হাসিনা সরকারের একাধিক সংসদ সদস্য ও মন্ত্রীদের ব্যাংক হিসাব ও জব্দ করে BFIU। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক ব্যক্তি, বিচারক, পুলিশ সহ সরকারি কর্মকর্তা ও অন্যান্য পেশার মোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় জানিয়েছে ISPR। পরিস্থিতির উন্নতি হওয়ায় তাদের মধ্যে 615 জন নিজ উদ্যোগে সেনানিবাস ছেড়ে গেছেন। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ISPR জানায়, আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে 4 জনের বিরুদ্ধে মামলা থাকায় তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আশ্রয়প্রাপ্ত 3 জন ও তাদের পরিবারের 4 জন সদস্য মিলিয়ে মোট 7 জন বর্তমানে সেনানিবাসে অবস্থান করছেন। ISPR জানায়, সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে সব ধরনের তথ্য দেওয়া হয়েছে। সকালে হেনস্থা করে বের করে দেওয়ার পর দুপুরে তাকেই দেয়া হলো স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব। সাবেক মহাপরিচালক অধ্যাপক ABM খুরশিদ আলমের জায়গায় স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন। খুরশিদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালকের দায়িত্বে ছিলেন ডাক্তার রোবেদ। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখেন তিনি। চিকিৎসা বিজ্ঞানে তার অনেক গবেষণাও দেশ বিদেশে সমাদৃত। এদিকে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। একই সাথে পদত্যাগ করেছেন 2 জন প্রো ভিসি। এছাড়া দায়িত্ব ছেড়ে দিয়েছেন BSMMU এর রেজিস্ট্রার ও প্রক্টর। এবার পদোন্নতি দিয়ে 201 জন কর্মকর্তাকে যুগ্ম সচিব করল সরকার।
তারা এতদিন উপসচিব ও সমপর্যায়ের পদে কর্মরত ছিলেন। এর আগে 13 আগস্ট পদোন্নতি বঞ্চিত 117 জন কর্মকর্তাকে উপসচিব করে প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার জারি করা নতুন প্রজ্ঞাপনে যুগ্ম সচিব পদে পদোন্নতির কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর অথবা ইমেইলে যোগদানপত্র জমা দিতে পারবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্ন তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশ সংশোধন বা বাতিল করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে প্রায় প্রতিদিনই সচিবালয়ে জড়ো হচ্ছেন পদোন্নতি থেকে বঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর উধাও বাজার থেকে নিয়মিত চাঁদা তোলা পরিচিত মুখগুলো। তবে উকিঝুঁকি দিচ্ছে নতুন মুখ। তাদের দৌরাত্ম্য বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ চান ব্যবসায়ীরা। শুধু বাজার কেন্দ্রিক নয়, বন্দরেও চাঁদাবাজি নির্মূলের দাবি তাদের। দিনে প্রায় শখানেক সবজির ট্রাক ঢোকে কারওয়ান বাজারে, প্রত্যেককেই চাঁদা দিতে হতো। এই বাজারে আড়তদার ও ফুটপাতের ব্যবসায়ীকে দৈনিক চাঁদা দিতে হয়। ফুটপাতে 8 ঘন্টার জন্য চাঁদা দিতে হতো 300 থেকে 500 টাকা। কিন্তু সরকার পরিবর্তনের পর পালিয়ে গিয়েছে এইসব চাঁদাবাজ। এখন যেরকম আছে এরকম থাকলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো। আর আগে তো যে ধরতো সেই টাকা চাইতো রাস্তায়, এখন আলহামদুলিল্লাহ দেওয়া লাগে না। 500 টাকা লাগবে, এখন 1 টাকাও দেই না। দিতাম, এটা আমলিকের ছাত্রলীগের প্লান নিত, যুবলীগের প্লান নিত, যে সংখ্যা দখলে থাকতো হেরে দিতাম, এখন কাউরি দিই। বর্তমানে চাঁদাবাজের উৎপাত কিছুটা কমলেও পুরোপুরি স্বস্তি মিলছে না। বাজারে নতুন করে চাঁদা আদায়ের পায়তারা করছে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ সন্ধানীরা। দোকানীদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে কিছু নতুন মুখ। মাঝে মাঝে আবার জায়গা এরকম আর থাকে না। বলে টাকা দিয়ে আমরা টাকা দিই, মানে টাকা দেওয়ার কোনো সময় আছে গেছে। দখল বলতে যে তোমরা যা বেতন দিছো ওটা আমাকে দিবা, এইভাবে। নাম জানি না, নাম কিভাবে বলবো না। নতুন দল আসে বলতেছে যে টাকা এখন আমাকে দিবা। তাই আবারও আগের অবস্থায় ফিরে আসার শঙ্কা ব্যবসায়ীদের। পণ্যের দাম কমাতে চাঁদাবাজের উৎপাত বন্ধে কঠোর হওয়ার দাবি তাদের। পুলিশ বলেন, বিভিন্ন পলিটিক্যাল ছেলেপেলেদের পেমেন্ট করতে হতো, এখন তারা এই পেমেন্টটা করতে হয় না, যার ফলে এই যে লোকাল সবজিগুলি যে আছে, বিভিন্ন আইটেমের দাম কিছুটা নিম্নগতিতে আছে। এই ধারাবাহিকতাটা আমাদের বজায় রাখতে হবে। একদম সমূলে আপনার চাঁদাবাজি উৎপাদন করে দিতে হবে। বাজার ব্যবস্থাপনার উন্নয়নে সিন্ডিকেট নিয়ন্ত্রণের পাশাপাশি পণ্যের সরবরাহ ঠিক রাখার আহ্বান ব্যবসায়ীদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ পর্যায়ে জানাবো খেলার খবর, আর শুরুতেই জানাচ্ছি শিরোনাম। ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত করতে সার্চ কমিটি গঠনের কথা বললেন উপদেষ্টা। দ্রুত স্পোর্টস ইনস্টিটিউট চালুর ঘোষণা। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ফারুক, অন্তর্বর্তী কমিটিতে থাকতে পারেন পাইলট। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠক। ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে সার্চ কমিটি গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দ্রুততম সময়ের মধ্যে স্পোর্টস ইনস্টিটিউটের কাজ শুরুর কথা বলছেন তিনি। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগের বিষয়ে জানিয়েছেন, এখনো তেমন কিছু জানেন না ক্রীড়া উপদেষ্টা। একটা দল দেশের ক্রীড়াঙ্গন চালিয়েছে 15 বছরের বেশি সময়। এই সময়ে অনেক ফেডারেশনের বিভিন্ন পদে কোনো পরিবর্তনই আসেনি। অন্য সব সেক্টরের মতো এখানেও চলেছে একনায়কতন্ত্র। রাজনীতির কালো থাবায় হয়েছে দুর্নীতি। দেশের খেলাধুলা চলে গেছে তলানিতে। ক্রীড়াঙ্গনের সেই সংগঠকরা এখন গা ঢাকা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান কাজ ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করা। অবশ্যই আমরা স্পোর্টসকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে, এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব, যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা, যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা, এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোন বেসিসে সেখানে আছেন, সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে। দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
গঠনতন্ত্রের ফাঁক ফোকরে অনেক ফেডারেশনে হয় দলীয়করণ, সুযোগ তৈরি হয় রাজনৈতিক ব্যক্তিত্বের হস্তক্ষেপের। সেজন্য গঠনতন্ত্রেই পরিবর্তন আনতে চান। এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি। নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্রিকেটে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে দ্রুত দরকার কমিটি করা, সেটাও ঝুলে আছে। সভাপতি ও পরিচালকেরা পদত্যাগের কথা বললেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টা আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এই বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনো প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমরা আইসিসি সহ আরো যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবো এবং আপনাদেরকে অবগত করব। ক্রীড়াবিদদের কাছ থেকে সেরাটা পেতে অবকাঠামোতেও বড় পরিবর্তন আনতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। দ্রুত সময়ের মধ্যে স্পোর্টস ইনস্টিটিউট তৈরি করে কাজ শুরু করতে চান আসিফ মাহমুদ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবির অন্তর্বর্তী কমিটির সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। শনিবার ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে ফারুক আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ পাইলটের। অন্তর্বর্তী কমিটি গঠন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, জানিয়েছেন খালেদ মাসুদ। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের দাবি সরকার পতনের পর থেকেই। বিসিবিতে পরিবর্তনের জন্য হয়েছে মানববন্ধন, বিক্ষোভ। আইসিসির নিয়ম মেনেই দ্রুত অন্তর্বর্তী কমিটি গঠনের তোড়জোড়ও চলছে। সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগে রাজি, তবে সেটা গঠনতন্ত্র ও আইসিসি থেকে অনুমোদন সাপেক্ষে হতে হবে। আইন মেনেই হতে হবে অন্তর্বর্তী কমিটি। এই প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার সাথে বৈঠক করেছেন 3 সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট ও কোচ নাজমুল আবেদিন ফাহিম। অন্তর্বর্তী কমিটি গঠন ও পরবর্তী করণীয় নিয়ে রূপরেখাও চূড়ান্ত। বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ। মেধা, সাংগঠনিক দক্ষতা ও সাবেক প্রধান নির্বাচক হওয়ায় তার পাল্লা ভারী। গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন নাজমুল আবেদিন ফাহিম ও খালেদ মাসুদ পাইলট। দায়িত্ব পেলে বিসিবি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন পাইলট। কোঅর্ডিনেশন মিটিংটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী সময়ে আমি থাকি বা যারাই থাকবেন, আমার মনে হয় যে কোঅর্ডিনেশন মিটিংগুলো খুব ইম্পর্টেন্ট। সমন্বয়ে সবাইকে নিয়ে একটা প্ল্যান করা, বিভিন্ন মতের যে বিভিন্ন রকম মত আসবে, সেই মত থেকে রাইট ডিসিশন যেটা পিক হবে সেটাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা। বিসিবির গঠনতন্ত্রের জটিলতায় অন্তর্বর্তী কমিটি গঠন করা কঠিন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত প্রতিনিধি হিসেবে ফারুক আহমেদকে নিয়োগ দেওয়া হতে পারে। তার সাথে সুযোগ পাবেন নাজমুল আবেদিন ফাহিমও। একটা সুন্দর আমার মনে হয় টিম ওয়ার্ক হওয়া উচিত ক্রিকেট বোর্ডের সাথে, এইটারও একটা জবাবদিহি থাকা উচিত। পরবর্তী সময় যে কোনো মানুষ আসলে, এখনও যারা আসবেন নেক্সট 5 বছর পরে যেন তারাও ভয় পান যে এরকম কিছু করলে আমার এরকম একটা জবাবদিহি থাকবে। অন্তর্বর্তী কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী বুধবার। ঘোষণা আসতে পারে কে হবেন নতুন সভাপতি। জিনিসগুলো থেকে আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। এখন মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাওয়ালপিন্ডিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। 21শে আগস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। শনিবার লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে আসে শান্ত সাকিবরা। পরদিনই ম্যাচ ভেন্যুতে প্রস্তুতি সেরে নিয়েছে। নেট সেশনে মুশফিকুর রহিমের উপস্থিতি স্বস্তি ফিরিয়েছে, কারণ এ দলের হয়ে 4 দিনের ম্যাচে আঙ্গুলে ব্যথা পেয়েছিলেন তিনি। তবে চোটের কারণে প্রথম টেস্ট মিস করছেন মাহমুদুল হাসান জয়। এদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট করাচির পরিবর্তে রাওয়ালপিন্ডিতেই হবে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে সংস্কার কাজ শুরুর কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। নতুন শিক্ষাক্রম কার্যকরের সম্ভাবনা কম বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দায়িত্ব নেওয়ার পর আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে কথা বলেন তিনি। বলেন, ধীরে ধীরে আগে শিক্ষাক্রমে যাওয়ার চেষ্টা করবে বর্তমান সরকার, তবে শিক্ষার্থীদের যাতে অস্বস্তি না হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার যারা যেখানে যে পর্যায়ে আছে, যে ক্লাসে আছে, সেটা ধারাবাহিকতা রক্ষা করে এই শিক্ষাক্রম যেটাকে এখন আমরা বাস্তবায়নযোগ্য মনে করছি না নতুন শিক্ষাক্রম, তার থেকে বরং আমরা আপাতত আগের যে শিক্ষাক্রমটা ছিল সেখানে ধাপে ধাপে যতদূর পারা যায়, যেই পর্যায়ে পারা যায় ফিরে যাওয়ার চেষ্টা করব আপাতত। কিন্তু শুধু ঢাকা বা বড় শহরে উন্নয়ন নয়, সারা দেশে উন্নয়ন করা হবে, এই কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ
ফজলুল কবির খান। বলেন, চেনামুখ দেখে নয়, যারা ভালো করবে তাদের কাজ দেয়া হবে। সচিবালয়ের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, এটা সবার জন্য সরকার। ব্যয় সংকোচন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সড়ক ও জনপথে যেসব প্রতিষ্ঠানে আগুন বা ভাঙচুর হয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে। এ সময় 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু হবে বলেও আশ্বাস দেন ফজলুল কবির খান। বোর্ডের কিছু সিদ্ধান্ত দরকার আছে, সেই সিদ্ধান্তটা হয়ে গেলে তারপরে ওনাদের ওই যে লাইন টেস্টিং এর একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব। প্রতিযোগিতামূলক দামে বিদ্যুৎ কিনতে বিশেষ আইন বাতিল করতে হবে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাতে জবাবদিহি নিশ্চিতে বিইআরসিকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। রোববার সিপিডি কার্যালয়ে এ খাতে অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরে গবেষণা সংস্থাটি। তাদের মতে নতুন করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করলেও 2030 সাল পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব। গত 15 বছরে 1 লাখ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ গুনতে হয়েছে বিদ্যুৎ খাতে। পর্যবেক্ষকরা বলছেন, যার সুবিধা নিয়েছে সরকার সংশ্লিষ্ট প্রভাবশালীরা। তাদের মতে প্রতিযোগিতা এড়িয়ে দেয়া হয়েছে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি। বিদ্যুৎ ও জ্বালানি কেনায় ছিল স্বচ্ছতার অভাব। এতে সেবার বিপরীতে বাড়তি অর্থ গুনতে হয়েছে গ্রাহকদেরকেই। রোববার বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 17টি সংস্কারের সুপারিশ তুলে ধরে সিপিডি। 3টি পলিসি দ্রুততর সময়ে এগুলোর সংস্কার এবং সংশোধন দরকার। এর একটি হলো আমরা যেটা বলেছিলাম কুইক এনহ্যান্সমেন্ট পাওয়ার সাপ্লাই অ্যাক্ট, এটি করা হলে অন্য অনেক জায়গায় এর ইতিবাচক প্রভাব পড়বে। এক, দ্বিতীয়ত হলো ইন্টিগ্রেটেড এনার্জি আর পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান, এটিকে যদি করা হয় এটি, এবং তৃতীয় হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, এটির যে অ্যামেন্ডমেন্ট পুনরায় ফিরে যাওয়া সেটি। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন আনার পরামর্শ দেয়া হয়। তারা বলেন, গত কয়েক বছরের আর্থিক প্রতিবেদনগুলোর আন্তর্জাতিক মানের নিরীক্ষা দরকার। বলা হয় 2041 সালে বিদ্যুতের চাহিদা হতে পারে 27,000 মেগাওয়াট। এখন আমাদের যে পরিমাণ বিদ্যুতের ক্যাপাসিটি রয়েছে, আমাদের হিসেব বলে আর যদি 1 মেগাওয়াটও যদি না যুক্ত হয় তাহলেও 2030 সাল পর্যন্ত এটি দিয়েই আমাদের চলবে। নবায়নযোগ্য জ্বালানির উত্তরণে শ্রেডার সক্ষমতা বাড়ানোর সুপারিশ করেন গবেষকরা। নতুন সরকারের শাসনামলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়বে বলেও মত তাদের। উৎস থেকে গ্যাস বৃদ্ধির সুযোগ বাড়ানো। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত 57 বাংলাদেশির মুক্তির উদ্যোগ নিতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। কূটনৈতিক প্রচেষ্টা চালাতে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন আইনজীবী। একই সাথে সে দেশে আইনি লড়াই চালাতে দ্রুত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। রোববার ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারপারসন অ্যাডভোকেট ফাউজিয়া করিম হাইকোর্টে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তার সাথে ছিলেন গ্রেপ্তার প্রবাসীদের অনেক স্বজনরা। তাদের দাবি 57 জনকে গ্রেপ্তার দেখানো হলেও শারজাহ ও আবুধাবিতে অনেকে নিখোঁজ রয়েছে। তাদের ব্যাপারে কোনো তথ্য দিচ্ছে না সে দেশের আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর ও একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আইনজীবী ফাউজিয়া করিম জানান, আমিরাতের সাবেক কনসুল জেনারেল BM জামাল হোসেন আটকদের সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধী বলে দুবাইয়ের কর্মকর্তাদের কাছে পরিচয় দেন। 57 জনের, আর বাদ বাকি যারা বলছে নিখোঁজ আছে, এদের পরিবার তো মিথ্যা কথা বলছে না, এবং ওইখান থেকে খবর পেয়েছে। এদের ব্যাপারেও একটা স্পষ্ট পদক্ষেপ দরকার। ধন্যবাদ। ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের সমাধান ছাড়া অন্য কোনো উপায় নেই। তো আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সরকার কিন্তু মুক্ত করে আনতে পারবো আপনাদের সহায়তা থাকলে। এখন সজীব, আপনার রাইটস অফ অডিয়েন্স না, আমরা আজকে টিকে আছি বিশ্বে। ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের সমাধান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।